ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা কৃষি আলোচনার আসন নিয়ে চলে এসেছি ইলামবাজার ব্লকের শ্রীচন্দ্রপুর গ্রামে। আমার সঙ্গে আছেন এই অঞ্চলের বেশ কয়েকজন কৃষক বন্ধু, যারা তাদের কৃষি সংক্রান্ত নানান জিজ্ঞাসা নিয়ে হাজির আছেন। আর আছেন কৃষি বিশেষজ্ঞ হিসেবে ডক্টর নন্দিতা ভট্টাচার্য, সহ কৃষি অধিকর্তা ইলামবাজার ব্লক। প্রথমেই চলে যাব একজন কৃষক বন্ধুর কাছে, জানবো তাঁর জিজ্ঞাসার কথা। আপনার নাম? উপেন। আচ্ছা, আপনি কি কি চাষ করেন? আমি চাষ লঙ্কা আছে, পটল আছে, তার উস্তে আছে, এই চাষ আছে। এই যে নানান ধরনের সবজি চাষ আপনি করছেন, কি মনে হয় যে সবজির বাজার দর কীরকম? বর্তমান তো বাজার নাই, একদম বাজার খারাপ। আর বাজার খারাপ, আর আমাকে খেতে মাঠে মাল মোটে মাল ভালো হচ্ছে না। এই রোদ্দুরি পুড়ে যাচ্ছে, এই তো পরিস্থিতি। লেদা পোকা লাগিয়ে গাছ কুটে ধরে যাচ্ছে, এই তো পরিস্থিতি। কোন সবজিতে লেদা পোকার আক্রমণ হয়েছে? ওই পুঁইশি লাগছে, ওই উস্তে লেদা পোকা লেগে গেছে। উস্তেতে, হ্যাঁ। কতটা জায়গা জুড়ে আপনি চাষ করেছেন? উস্তে লাগাইছিলাম 14 কাঠার মতো। কতগুলো গাছ আক্রান্ত? অনেকটা গাছ। কিছু প্রয়োগ করেছিলেন ওষুধ? হ্যাঁ, ওষুধ প্রয়োগ করেছিলাম, ফিরে নেই। কি ওষুধ দিয়েছিলেন? ওই বাজার টানছিলাম তো, লেদা লাগার ওষুধ, যে ওষুধটা সেটি আনছিলাম, সেই ওষুধে লাগাইছি, তা তো ফিরে নেই। খুব একটা কাজ হয়নি। খুব কাজ নেই। বন্ধুর কথা জানলাম, উচ্ছে গাছে লেদা পোকার আক্রমণ ঘটেছে। চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। চলে যাব বিশেষজ্ঞের কাছে। আপনি কৃষক বন্ধু, আপনি উচ্ছেতে লেদা পোকার কথা বললেন, এবং সবজি যখন মাঠে আছে পোকা তো টুকটাক লাগেই, কিন্তু আপনি যে সমাধানের কথা বললেন যে আপনি দোকান থেকে এনে ওষুধ দিয়েছেন, কিন্তু ওষুধের নামও আপনি সঠিকভাবে বলতে পারছেন না, তো আমাদের কিন্তু সেইভাবে এগোলে চলবে না। কারণ আপনি আপনার ফসলে কি ওষুধ দিলেন এবং সেটা দিয়ে ফল পেলেন কি পেলেন না, সেটা আমাদের এখন যাচাই করার সময় এসছে। কারণ চাষের খরচ বাড়ছে, আপনিই বললেন যে সবজিতে সেভাবে দাম পাচ্ছি না। তাই আপনারা যে ওষুধই প্রয়োগ করুন, ওষুধ প্রয়োগ করার আগে আপনাকে কিছু ভাবনা চিন্তা করতে হবে। যেমন এখন তো আমাদের সবার কাছেই মোবাইল আছে, আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা আমাদের ব্লকে যে কৃষি দপ্তর আছে, আমাদের অফিসে গিয়ে আপনারা সেখানে মোবাইল নাম্বারটা নথিভুক্ত করুন। তাহলে আপনার মোবাইলেই দেখবেন সময়ে সময়ে বিভিন্ন ধরনের চাষ সংক্রান্ত তথ্য আসবে, মেসেজ আসবে। এছাড়া আপনারা যেটা কিষাণ কল সেন্টার আছে, সেখানে, ওটা তো টোল ফ্রি নাম্বার, আপনারা সেখানে ফোন করেও তার সমাধান জেনে নিতে পারেন। বা যেটা হচ্ছে এম কিষাণ পোর্টালে গিয়ে, এখন তো কম্পিউটারের যুগ, নেটের যুগ, যারা আমাদের তরুণ চাষি ভাইয়েরা আছে তাদেরকে বলবো, তারা সেক্ষেত্রে কিন্তু এম কিষাণের মাধ্যমে আপনারা এর উত্তর পেতে পারেন। তো যাই হোক, এই যে আমাদের সরকারিভাবে যে বিভিন্ন ব্যবস্থাপনা আছে, নতুন আধুনিক প্রযুক্তি, আমরা সেগুলোকে নেওয়ার চেষ্টা করব। আর আপনার ক্ষেত্রে যেটা বলি যে লেদা পোকাতে কী ওষুধ দিয়েছিলেন সেটা অবশ্যই জানা দরকার, এবং ওষুধের পরিমাণটাও ঠিকঠাক না হলে কিন্তু আপনার পোকা মরবে না, হয়তো খানিকটা জায়গা থেকে যাবে, সেটা পরবর্তীকালে আবার ব্যাপক আকার ধারণ করতে পারে। তো যাই হোক, লেদা পোকার ক্ষেত্রে যে কোনো স্পর্শজনিত ওষুধ, সেটা প্রোফেনোফস হতে পারে, ট্রায়োজোফস হতে পারে, যে কোনো একটা ওষুধ 1 থেকে 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে ভালোভাবে যদি স্প্রে করে দেওয়া হয়, তাহলে লেদা পোকা অবশ্যই যাবে। এবং সেক্ষেত্রে আমরা বলছি যে বিঘেতে অন্তত 6 ড্রাম ওষুধ গোলা জল ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনার সবজিটা ভালোভাবে ভিজবে এবং পোকাটা সেক্ষেত্রে মারা যাবে। তো এইটা একটু মাথায় রাখতে হবে যে আপনি কি ওষুধ ব্যবহার করছেন, সেটা যেন সঠিক ওষুধ প্রয়োগ করা হয়, তার জানার বিভিন্ন রকম ব্যবস্থা আছে, সেগুলো আপনাদেরকে নিতে হবে। যে কথা বিশেষজ্ঞ জানালেন, সেই কথার রেশ ধরে একটু বলতে চাই যে আধুনিক প্রযুক্তির হাত ধরে কৃষি জগৎ কিন্তু অনেক বেশি এগিয়ে যাচ্ছে। তাই জন্য যারা চাষবাস করছেন, বিশেষ করে এ প্রজন্মের যারা, তারা যদি একটু প্রযুক্তির হাতটা চেপে ধরেন, তাহলে বোধহয় কৃষিকাজের ব্যাপারে আপনি লাভবানই হবেন। আরও একজন বন্ধু আছেন এই মুহূর্তে আমার সঙ্গে। আপনার নাম? রবি মাড্ডি। কি চাষ করেন? এই লঙ্কা আছে, বেগুন আছে। কি জানতে চান বলুন। এই পোকাগুলোর উৎপাদন করছে, এটাই। বেগুন গাছে কিছু ওষুধ প্রয়োগ করেছিলেন? ওষুধ প্রয়োগ করছি, কিন্তু ওষুধের নাম খেয়াল নেই। নাম না জেনেই ব্যবহার করেছেন? তো
তো সেই নাম জানা আছে কিন্তু ওই অত মনে থাকে কিন্তু কোনো উপকার পেয়েছেন? ওর মানে পেয়েছি কিছুটা, পুরোটা নয়। না। বেগুন গাছে পোকার আক্রমণ ঘটেছে এবং বন্ধুর কথা থেকে যেটা মনে হলো খানিকটা বিভ্রান্ত। সঠিক পথ দেখানোর জন্যে বিশেষজ্ঞের কাছে যাব। বেগুন গাছের ক্ষেত্রে যে সমস্যা চাষি ভাই দেখালেন, তো বেগুনে যেটা আমাদের মানে সাধারণ সমস্যা যে ফল ও ডগা ছিদ্রকারী পোকা, এটা যে সময়ই বেগুন চাষ করা হোক না কেন এই পোকার উপদ্রব খুব ব্যাপকভাবেই এখন লক্ষ্য করা যাচ্ছে। তো প্রথমে যেটা হয় যে ফল ও ডগা ছিদ্রকারী পোকার পূর্ণাঙ্গ মথ এই পাতার বোটাতে এরা ডিম পেড়ে দেয় এবং সেই ডিম ফুটে যে কীড়া বের হয় সেটা গাছের কচি পাতা এবং ডগার মধ্যে প্রবেশ করে এবং সেই ভেতরের অংশটা খেয়ে ফেলে। তাই গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে এবং পরবর্তীকালে যখন ফুল ধরার পর যখন ফল আসে সেই সময় কিন্তু ফলেও আক্রমণ করে এবং ফলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং বাজারজাত করা যায় না, অর্থাৎ ফলের গুণগত মান নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে যেটা করণীয় যে এক্ষেত্রে একটা সামগ্রিক পরিচর্যার দরকার। কোনো বিশেষ একটা ওষুধে কিন্তু এই পোকা নিয়ন্ত্রণে আনা মুশকিল। সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় যে চারা বসানোর মোটামুটি 7 থেকে 10 দিন পর একবার গোড়া খুঁড়ে সেখানে গাছ প্রতি 10 গ্রাম করে দানা ওষুধ কার্বোফিউরান 3G গাছ প্রতি 10 গ্রাম করে আমাদের দিতে হবে। তারপরে যখন গাছের বয়স মোটামুটি 21 থেকে 25 দিনের মতো, অর্থাৎ 3-4 সপ্তাহের মাথায় আরেকবার দানা বিষ, সেবার 10G জাতীয় ওষুধ যেমন থাইমেট 10G বা ফোরেট 10G একবার গাছের গোড়ায় দিতে হবে। এরপরে যদি আমরা দেখি যে এই ডগা ছিদ্রকারী পোকা আক্রমণ করছে এবং গাছের ডগা ঝিমিয়ে পড়ছে, সেক্ষেত্রে ডগাগুলো মানে ভেঙে তুলে অন্য জায়গায় পুড়িয়ে ফেলা বা মাটিতে পুঁতে দেওয়া দরকার, তা না হলে এগুলোর আক্রমণ আরও বেড়ে যাবে। এবং সবশেষে বলবো যে যদিও সামগ্রিক পরিচর্যা করেও যদি আয়ত্তে আনা না যায়, আমাদের যে কোনো একটা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে প্রোফেনোফস বা কার্টাফ হাইড্রোক্লোরাইড যে কোনো একটা ওষুধ 2 থেকে 2.5 ml প্রতি লিটার জলে গুলে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। আর এখানে আরেকটা কথা আমি চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো যে এখানে প্রচুর নিম গাছ, নিম ফল আছে। তো এই নিম পাতা যদি আমরা জলে ভিজিয়ে রেখে পরের দিন সেটাকে ভালো করে চটকে একটু সার্ফের গুঁড়ো দিয়ে যদি আমরা স্প্রে করতে পারি, এই বেগুন গাছের ক্ষেত্রে বলছি 10 থেকে 12 দিন অন্তর অন্তর, তাহলে কিন্তু এই ফল এবং ডগা ছিদ্রকারী পোকার হাত থেকে গাছকে বাঁচানো যাবে। সুতরাং বেগুন চাষ আমরা সারা বছরই করতে পারি, এটা এমন একটা সবজি, কিন্তু এই নলি পোকা অর্থাৎ ফল এবং ডগা ছিদ্রকারী পোকা, এর থেকে বেগুনকে রক্ষা করতে গেলে একটা সামগ্রিক পরিচর্যা দরকার। শুধু কীটনাশক ব্যবহার করেই হবে না, আমাদের মানে এই যে জৈব বিষ তার সঙ্গে রাসায়নিক বিষ দুটোরই ব্যবহার করা দরকার। কৃষি আলোচনার যে কোনো আসর থেকেই দেখেছি যে অনেক সময় বন্ধুরা না জেনে কীটনাশক প্রয়োগ করেন। 1 নম্বর হচ্ছে সেটা জানতে হবে, 2 নম্বর হচ্ছে যেটা বিশেষজ্ঞ বললেন যে আমাদের ঘরের কাছে এমন অনেক সহজ টোটকা আছে যার প্রয়োগে কিন্তু ফসলের অনেক কিছুই সারিয়ে ফেলা যায়, বিশেষ করে যদি কোনো কীটশত্রুর আক্রমণ ঘটে। নিমের উদাহরণ দিয়েছেন। আরও একজন বন্ধু আছেন, আপনার নাম? আমার নাম বাবলু বৈদ্য। কি জানতে চান বলুন। আমি জানতে চাই আমার এই পেঁপে গাছটা কি হয়েছে, এই পাতাগুলো এরকম হয়েছে আর ফলগুলো শুকিয়ে যাচ্ছে। কতগুলো গাছ আছে? 10টা গাছ আছে বাড়িতে। সবগুলোরই এই অবস্থা? হ্যাঁ, প্রায় সবগুলোই এরকম। আপনি কিছু চেষ্টা করেছিলেন? কিছু কীটনাশক কিছু দিই নাই, আচ্ছা। এমনি বাড়িতে তো কিছু ব্যবহার করি না এখন। পেঁপে গাছে সমস্যা দেখা দিয়েছে, বিশেষজ্ঞের কাছে জানতে চাইব এর সমাধানের পথ। পেঁপের ক্ষেত্রে চাষি ভাই যে দেখালেন যেটা পেঁপের পাতা বা ফল কুঁকড়ে যাচ্ছে, তো পেঁপের এটা এখন এই ভাইরাস ঘটিত রোগ, এটা আস্তে আস্তে খুবই মানে ব্যাপক আকার নিচ্ছে। কারণ কয়েক বছর আগেও পেঁপে চাষ করে চাষি ভাইরা যথেষ্ট লাভবান হতেন, কিন্তু এখন এই সমস্যা, এই ভাইরাসজনিত রোগের সমস্যা সত্যিই খুব বেশি করে দেখা দিচ্ছে। তো এক্ষেত্রে যেটা করণীয় যে একবার ভাইরাস লেগে গেলে এই যে পাতাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে এবং পাতার মধ্যে হলুদ সবুজ ছোপ ছোপ দাগ আসছে, যেটা ভাইরাস ঘটিত রোগের লক্ষণ। তো এক্ষেত্রে বিভিন্ন রকমের বাহক পোকা আছে, যেমন সাদা মাছি,
চষি পোকা এদের মাধ্যমে এই ভাইরাসের জাম গাছের মধ্যে প্রবেশ করে। তো সেক্ষেত্রে বলবো যে যে গাছগুলোতে অলরেডি ভাইরাস লেগে গেছে সেগুলো খুব চট করেই আবার স্বাভাবিক সুস্থ সবল করা মুশকিল। তো খানিকটা যে মানে পাতা এসব কেটে দেওয়ার পর যে কোনো একটা সিস্টেমিক কীটনাশক, যেমন সেটা রোগার বা ডাইমিথয়েট বা মেটাসিস্টক্স, যে কোনো একটা বা অ্যাসিফেট হতে পারে, ইমিডাক্লোরোপিড, যে কোনো একটা অন্তর্বাহী কীটনাশক স্প্রে করে দিতে হবে। তারপরে যখন নতুন পাতা আবার বেরোবে খানিকটা এই ভাইরাসের আক্রমণ কমে যাবে। তো এই কুটেটা না ছাড়লে, ভাইরাসের এটা না ছাড়লে কিন্তু ফল খুব ভালো পাওয়া মুশকিল। সেই জন্য আমাদের মাঝে মাঝেই এই অন্তর্বাহী কীটনাশক স্প্রে করতে হবে। আসলে মানে এই বাহক পোকাগুলোকে দমন না করলে এই ভাইরাস রোগ সারানো মুশকিল। আবহাওয়ার পূর্বাভাস। প্রথমে আজ অর্থাৎ 13ই জুলাই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবারে জানাচ্ছি আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। 14 জুলাই 2015 সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মেঘলা আকাশ এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 জুলাই 2015 সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মেঘলা আকাশ ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 16 জুলাই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 17 জুলাই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। 18 জুলাই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মেঘলা আকাশ ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 19 জুলাই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মেঘলা আকাশ ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হলো। হ্যাঁ কি বলি? হ্যাঁ ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে একদম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। ও কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। কৃষক বন্ধুদের নানান কথা কিন্তু জানা হয়ে যায় যে কোনো কৃষি আলোচনার আসরে। বন্ধুদের কথা শুনতে শুনতে আরও একজন বন্ধু আছেন যিনি ভুট্টা নিয়ে দাঁড়িয়ে আছেন, জানবো তার কথা। আপনার নাম? আমার নাম স্বপন বিশ্বাস। কি হয়েছে ভুট্টা গাছে? ভুট্টা গাছে হচ্ছে কি, আমি চাষ করেছিলাম 14 মাসে 5-7 তারিখের ভিতরে ভুট্টাটা লাগিয়েছিলাম। ভুট্টাটা মোটামুটি হয়েছে, তো ভুট্টাতে পিঁপড়ে লেগে যাচ্ছে। পিঁপড়ে এখন ছাড়ানো যাচ্ছে না। পিঁপড়ে তো? হ্যাঁ, পিঁপড়ে। তো পিঁপড়েটা কী করে ছাড়ানো যায় সেই ওষুধের নামটা একবার বলে দেয়। ভুট্টা গাছে পিঁপড়ের আক্রমণ ঘটেছে। মাঝে মাঝে ভুট্টা ধরে, মাঝে মাঝে ভুট্টা নাই। এটা কী রোগ সেটাও একটু জানতে চাই। পিঁপড়ের আক্রমণ, সেই সঙ্গে ভুট্টার
দানাটাও ঠিক পুষ্ট হয়নি, কোথাও কোথাও আছে কোথাও কোথাও নেই। বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেব। চাষি বন্ধু ভুট্টা দেখালেন, তো সত্যি প্রশংসনীয় উনি ভুট্টা চাষ করছেন, কারণ আমাদের এখন ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার সকলেই মানে ভুট্টা চাষের ওপরে চাষি ভাইদেরকে জোর দিতে বলছেন, কারণ ভুট্টা মানে সম্ভাবনাময় একটা ফসল এবং এর কদর দিন দিন বাড়ছে। তো অনেক ভুট্টার অনেক রকম হাইব্রিড জাত এখন বাজারে এসছে, বা আমাদের কৃষি দপ্তর থেকেও অনেক সময় আমরা চাষি ভাইদের বিভিন্ন প্রদর্শনী ক্ষেত্র করাই। তো সেক্ষেত্রে উনি নিজে উদ্যোগে এক ভুট্টা লাগিয়েছেন, এটা সত্যি প্রশংসনীয়। এখন ভুট্টার ক্ষেত্রে ওনারা যেহেতু এই ফসলটা হয়তো কয়েক বছর ধরে করছেন, মানে খুব একটা এর সঙ্গে পরিচিত নন। তা যাই হোক, এই যে হাইব্রিড জাতগুলো চাষ করছেন, এদের একটু মানে যেহেতু উচ্চ ফলনশীল, এদের একটু খাবার নেওয়ার প্রবণতাটাও মাটি থেকে বেশি। এজন্য ওনাদেরকে বলবো যে যতটা সম্ভব জৈব সার দিয়ে চাষ করা দরকার, এবং রাসায়নিক সার তো ব্যবহার করেইছেন উনি, এবং সেটা ঠিকই আছে, কিন্তু জৈব সারের পরিমাণ বাড়াতে হবে। আর ভুট্টার ক্ষেত্রে যেটা হয় যে এটা 95 থেকে 100 দিনের ফসল। মোটামুটি যেটা দেখা যায় যে অনুখাদ্য একটা স্প্রে করলে, যে ওনার যেটা প্রবলেম দেখা দিয়েছে যে সবগুলো দানা ঠিকঠাক পুষ্ট হয়নি, ফলে অনেক ফাঁকা থেকে গেছে। তো সেক্ষেত্রে বলবো যে যেটা অনুখাদ্যর মিক্সচার, মাইক্রোমিক্স বা বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, যেটা বোরন, মলিবডেনাম, জিঙ্ক, এটার অনুখাদ্যর মিক্সচার পাওয়া যায়, সেটা দুবার স্প্রে করতে হবে। একবার 21 থেকে 25 দিনের মাথায়, অর্থাৎ 3-4 সপ্তাহের মাথায়, আর আরেকবার যখন ঠিক পুরুষ ফুল আসছে সেই সময়টা, অর্থাৎ 50-55 দিনের মাথায়। এই দুবার যদি উনি স্প্রে করেন তাহলে এই দানা পূরণটা খুব ভালোভাবে হবে, সেক্ষেত্রে আর এতটা মানে ফাঁকা থেকে যাবে না। তো এটা মানে স্প্রে অবশ্যই করতে হবে। আর ভুট্টার ক্ষেত্রে যেটা আমরা বলতে চাই যে উনি যেটা বলছিলেন পিঁপড়ের কথা, তো যেহেতু আমরা ভুট্টা অনেক সময় পুড়িয়ে খাওয়া হচ্ছে, সরাসরি খাচ্ছি, ভুট্টাতে এই অবস্থায় খুব তীব্র বিষ ব্যবহার না করাই ভালো। সেক্ষেত্রে পিঁপড়ের জন্য যেটা ঘরোয়া যে নুন, লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, 100 গ্রাম নুনের সঙ্গে 100 গ্রাম লঙ্কার গুঁড়ো মিশিয়ে যদি আমরা ছিটিয়ে দিই, তাহলে দেখা যায় কিন্তু পিঁপড়ের হাত থেকে অনেকটাই রক্ষা করা যায়। কারণ এই পিঁপড়ের জন্য আলাদা করে, বা অনেক সময় ছাই, যেটা আমরা ঘরোয়া টোটকায় অল্প একটু কেরোসিন ছাই মিশিয়েও অনেক সময় ছিটিয়ে দেওয়া হয়, তাতে কিন্তু পিঁপড়ে নষ্ট হয়ে যায়। বা নুন লঙ্কার গুঁড়োটাও খুব ভালো কাজ করে। তো এর জন্য আলাদা করে কোনো কীটনাশক দেওয়ার দরকার নেই। আর যেটা হচ্ছে যে ওই পুরুষ ফুল চলে আসার পর সেই সময় আর কিন্তু কোনো মানে সার প্রয়োগ করবেন না। যা প্রয়োগ করার সেটা ওই 40-45 দিনের মধ্যেই আপনাকে, যেটা পরে চাপান দিচ্ছেন, সেটা দিয়ে দেওয়া দরকার। তারপরে দিলে কিন্তু খুব মানে দানা পূরণে তখন দেরি হবে। নানান বন্ধুর সঙ্গে এতক্ষণ কথা হচ্ছিল, আরও কিছুক্ষণ হবে। তবে দেখতে পাচ্ছেন যে আমার সঙ্গে এই মুহূর্তে যিনি দাঁড়িয়ে আছেন তিনি মহিলা। এই কারণে একটু উল্লেখ করতে চাই যে মহিলারা আজকাল শুধু ঘরের কাজেই আটকে থাকেন না, কৃষিকাজের মতন একটা শক্ত কাজেও কিন্তু তারা নিজেদেরকে ছড়িয়ে দিয়েছেন। জানি তার কথা। আপনার নাম? পুষ্পবৈদ্য। চাষবাস করেন? হ্যাঁ। তো দুটোকে সামলান কি করে, ঘরের কাজ আর এই যে বাইরের কাজ? ওটা আমাদের অভ্যাস হয়ে গেছে এখন। কঠিন লাগে না? না, আমাদের ওটা মানে সব সময় আমরা করি না, আমাদের ওটা অভ্যাস। ভালো লাগে চাষবাস করতে? হ্যাঁ। কি কি চাষ করেন? বাদাম আছে, কচু আছে। আজকে তো লেবু গাছ নিয়ে দাঁড়িয়ে আছেন দেখছি, কি জানতে চান? লেবু গাছে যে পোকা লেগেছে, যে বাসা বেঁধেছে পোকায়, ওষুধ দেওয়া হচ্ছে, এটা ছাড়ছে না। এটাই সমস্যা হয়েছে। তো অনেক কিছুই চাষ করেন, কিন্তু আজকে জানতে চান লেবু গাছের ব্যাপারে। পোকার আক্রমণ ঘটেছে, কি করলে তাদেরকে একটু তাড়ানো যাবে সেটাই জেনে নেব। লেবু গাছে যেটা সমস্যা দেখালেন যে গাছে পোকা লেগেছে, এবং সেক্ষেত্রে মানে সাদা তুলোর মতো একটা ঘর করে তার ভেতরে পোকা আছে, এবং পোকা পাতার সবুজ অংশটা খেয়ে নিচ্ছে, ফলে ডগার দিকের পোকা মানে পাতাগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে, এবং ওভারঅল পাতাতে একটা একটু কুকড়ে ভাব আছে, ফলে মানে চষি পোকাও আছে যে গাছের রস চুষে খাচ্ছে। তো এক্ষেত্রে ওনার যেটা
করণীয় যে যদি অল্প সংখ্যক এরকম পাতা মোড়া পোকা থাকে সেক্ষেত্রে আমরা বলবো যে সেই পাতাগুলো তুলে নষ্ট করে ফেলাই ভালো। কিন্তু যদি ব্যাপক আকারে লেগে থাকে সেক্ষেত্রে রাসায়নিক বিষ দিতে হবে এবং রাসায়নিক বিষের যে কোনো একটা কীটনাশক, যেটা কার্টাপ হাইড্রোক্লোরাইড হতে পারে বা ইমিডাক্লোরাপিড হতে পারে বা অ্যাসিফেট হতে পারে, এগুলো যে কোনো একটা ওষুধ কিন্তু ভালোভাবে গাছটাকে ভিজিয়ে স্প্রে করতে হবে যাতে পোকার গা অবধি যায়। এবং লেবু গাছের ক্ষেত্রে একটা বলবো ওনাকে সামগ্রিক পরিচর্যা, যে গ্রীষ্মকালে কিন্তু চারা করে একটু যাতে জল দেওয়া হয় রেগুলার, সেটা দেখবেন। আর ঠিক যে সময় ফুল আসছে সেই সময় ওই বোরন বলে যে অনুখাদ্যটা আছে সেটা একবার স্প্রে করতে হবে। তাহলে আপনি বলছিলেন যে ফুল আসছে কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে, সেক্ষেত্রে বোরন অনুখাদ্যটা স্প্রে করলে এই পাতার কোঁকড়ানো ভাবটাও চলে যাবে এবং আপনার ফুলটা টিকবে এবং পরে ফলটাও ভালো হবে। তো সেটা একটা আপনাকে দিতে হবে। আর ফলের গাছের ক্ষেত্রে আমি জানি না ঠিক আপনি কিভাবে পরিচর্যা করেন, আমরা যেটা বলি যে বর্ষার আগে একবার এবং বর্ষার পরে একবার, যদি দুবার সম্ভব না হয় অন্তত একবারও ফলের গাছে আপনাকে সার প্রয়োগ করতে হবে। সেটা যতটা সম্ভব, আপনাদের প্রচুর গরু বাছুর রয়েছে, জৈব সার গোবর সার দেবেন এবং তার সঙ্গে গাছ প্রতি ওই মানে 800 থেকে 1 কেজি করে 10-26 দেবেন এবং বেশ কিছুটা পটাশ অবশ্যই দেওয়া দরকার। এবং তারপরে ওই যখন ফুল আসছে ঠিক তার আগে আমাদেরকে একবার বোরন অনুখাদ্য স্প্রে করলে কিন্তু দেখবেন আপনার ফলটা ভালো টিকছে বা এই বিভিন্ন রকম রোগ পোকার উপদ্রবটাও কম থাকবে। এই পোকাটা খুব একটা সমস্যা নয়, আপনি ওষুধ ভালোভাবে গাছটা ভিজিয়ে স্প্রে করলেই পোকা নষ্ট হয়ে যাবে। আরও দুজন মহিলা কৃষক বন্ধু আছেন, ওদের সঙ্গে একটু কথা বলবো। আপনার নাম? শুক্লা হালদার। আপনি কি চাষবাস করেন? হ্যাঁ। বাড়িতে? হ্যাঁ, বাড়িতে। কি কি গাছ লাগিয়েছেন? আমাদের এখন জমিতে কিছুই নেই, বর্তমানে ফাঁকা আছে, আর লেবু গাছ আছে একটা। কিছু জানার আছে? লেবু গাছের এমনি কড়াগুলো সব ঝরে যাচ্ছে খরাতে। আচ্ছা, বন্ধুর লেবু গাছের সমস্যা দেখা দিয়েছে, আরও একজন বন্ধু আছেন, তার কথা একটু জেনে নিই। লেবু হয়েছে কিন্তু লেবুগুলো থাকছে না, খরার জন্য ঝরে যাচ্ছে। জল দেন? হ্যাঁ, তাতেও কিছু হয়নি। ঠিক আছে, বন্ধুর সঙ্গে একটু কথা বলি। আপনার নাম? আমার নাম বিউটি বিশ্বাস। আপনি কি চাষ করেন? আমার এখন আছে মাঠে পটল আছে, ভুট্টা আছে। আর বাড়িতে কিছু আলাদা করে করেন? ছোট্ট ঘরোয়া কিছু বাগান আছে? না, এখন আপাতত নেই। মাঠে পটল চাষের সঙ্গে আপনি যুক্ত আছেন? হ্যাঁ, আমাদের বাড়ির লোক পটল চাষ করে। কি জানতে চান বলুন। পটলের মানে একটু সমস্যা দেখা দিচ্ছে, সেই পটলের ফলটা টিকছে না, ভালো ঝরে যাচ্ছে খরায়। তো এই যে চাষবাসের সঙ্গে আপনারা নিজেদেরকে জড়িয়েছেন, কোন দিকটা আপনাকে মূলত দেখতে হয়? বাড়ির লোক তো আছেনই, আপনি কি কি কাজ করেন? বাড়ির কাজও করতে হয়, আবার পটল তুলতে যেতে হয় মাঠে। আচ্ছা, এই তোলাটা হচ্ছে আপনার কাজ। ঠিক আছে, দুজন বন্ধুর সঙ্গে কথা বললাম, দুজনেই নিজেদেরকে খুব ছোট্ট পরিসরে হলেও চাষবাসের কাজের সঙ্গে যুক্ত করেছেন। একজন একটু লেবু গাছের বিষয়ে জানতে চেয়েছেন এবং আরেকজন পটল সম্পর্কে কিছু সমস্যা আছে সেগুলো জানতে চান। আচ্ছা দিদি, আচ্ছা নারকেল গাছের কড়াগুলো টিকছে না, শুধু পোকা লেগে যাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে কড়াগুলো নারকেল গাছের। সঙ্গে নারকেল গাছের কথাও জানতে চান। হ্যাঁ, অনেক রকম সমস্যাই এলো, যেটা লেবু ঝরে যাচ্ছে বা এই নারকেল গাছের যে ছোট ছোট মুচি আসছে সেগুলোও ঝরে পড়ছে। তো এটা তো অস্বীকার করা যায় না যে একটা মানে এখন এই প্রচণ্ড গ্রীষ্মে দাবাদাহে একটা তো তাপের প্রভাব থাকবেই। তবে আমাদের যেটুকু করণীয়, যেমন লেবুর ক্ষেত্রে আমি এর আগের আলোচনাতেই বলেছিলাম যে যদি আমরা ওই বোরন বলে যে অনুখাদ্যটা আছে সেটা দুবার স্প্রে করতে পারি তাহলে দেখা যায় যে ফলটা অনেক ভালো স্থায়ী হয়, ফল সহজে ঝরে পড়ে না, সেক্ষেত্রে ফুলও ঝরে পড়ে না এবং যখন ছোট ছোট গুটি আসে ঠিক মটর দানার মতো সেই সময় যদি আমরা আরেকবার স্প্রে করি তাহলে আমাদের ফলটা টেকে এবং গাছের গোড়াটা যতটা সম্ভব, যেহেতু আপনাদের ঘরোয়া এতে
নারকেল যতটা সম্ভব ভেজা রাখা যায় সেটা আমাদের ব্যবস্থা করতে হবে। আর নারকেল গাছের এই মুচি ঝরে যাওয়া সেটার কারণও আছে, যেমন নারকেল গাছের ক্ষেত্রে আমরা বলি যে অবশ্যই নারকেল গাছে সার প্রয়োগ করবেন, এবং সেটা বর্ষার আগেও হতে পারে বা বর্ষার পরেও হতে পারে, হয়তো দুবার করা সম্ভব না হলেও, এবং সেখানে গাছের বয়স অনুযায়ী সারের মানে সেভাবে সার ব্যবহার করতে হবে। এবং নারকেল গাছে জৈব সার দেবেন, 10-26 দেবেন, এবং গাছ পিছু অন্তত 1 কেজি করে পটাশ দিতে হবে। এবং সেই সময় মাটিতে ওই গাছ পিছু 100 থেকে 150 গ্রাম বোরন অনুখাদ্য প্রয়োগ করবেন। যদি সেটা প্রয়োগ না করা যায় তাহলেও কিন্তু যে সময় ওই মুচি আসছে সেই সময় আমাদের স্প্রে করতে হবে। যদিও নারকেল গাছের এখানে যা দেখছি নারকেল গাছের হাইট অনেক বেশি, এই জন্যই বলছি যে যখন আপনারা সার দিচ্ছেন সেই সময় গাছের চারদিকে যে মানে 6 ইঞ্চি গভীর করে খুঁড়ে মোটামুটি গাছ পিছু 100 থেকে 150 গ্রাম বোরন দেবেন। এটা দেখবেন মুচিগুলো টিকবে ভালো, এবং নারকেলের ভেতরে ভালো জল হবে, বা নারকেল অনেক সময় ফেটে যায়, সেই সবগুলোর থেকে কিন্তু গাছটা রক্ষা পাবে। আর যে পোকা লাগলে সেটা যে পোকার কারণে যদি মুচিগুলো পড়ে যায়, সেখানে আমাদের যে ওই ফলের গাছে স্প্রে করার জন্য ফুড স্প্রেয়ার থাকে, সেই ফুড স্প্রেয়ার ব্যবহার করেও কিন্তু আমাদের স্প্রে করতে হবে, না হলে ওই মুচিগুলো টেকানো একটু মুশকিল। এবং গাছের গোড়ায় তো অবশ্যই ভেজা রাখবেন, এটা আমাদের দেখতে হবে। এটা গেল লেবু আর নারকেলের কথা। আর উনি বলছিলেন যে পটলের ক্ষেত্রে ঠিকঠাক বোধহয় ফলগুলো ঠিকঠাক টিকছে না। তো সেক্ষেত্রে পটলের ক্ষেত্রে যেটা একটা হয় যে অনেক সময় পরাগ সংযোগ ঠিকঠাক না হলে কিন্তু ছোট ছোট জালি অবস্থাতেই পটলগুলো হলদে হয়ে নষ্ট হয়ে যায়। তো সেটা আপনারা যেহেতু পটল চাষ করেন, আমরা বলবো যে পটলের লতা যেভাবে রাখা উচিত, যে 9 সারি স্ত্রী গাছের পর 1 সারি করে কিন্তু পুরুষ লতা অবশ্যই থাকা দরকার। এবং মাঠে যাতে মানে কীটপতঙ্গ যেমন মৌমাছি, প্রজাপতি, এই সমস্ত কীটপতঙ্গর সংখ্যা যথেষ্ট না থাকলে ঠিকঠাক পরাগ সংযোগ হয় না। সেক্ষেত্রে অনেক সময় কি করতে হয় না, মানে কৃত্রিম পরাগ সংযোগ করতে হয়, যে পুরুষ ফুলগুলোকে তুলে একটা মগে খানিকটা পরিষ্কার জল নিয়ে পুরুষ ফুলগুলো তুলে সেটাকে ভিজিয়ে রাখলেন, বা তার রেণুগুলোকে ঝেড়ে নিয়ে নেওয়া, তারপরে সেই জলটা স্ত্রী ফুলের ওপরে ছিটিয়ে দেওয়া। তো আজকাল অনেক হরমোনও বাজারে পাওয়া যায়, অনেক সময় চাষি ভাইরা, এটা তো একটা মানে সময় সাপেক্ষ কাজ, অনেক সময় হরমোনও স্প্রে করেন, তাতে দেখা যায় যে ফলটা ভালোভাবে টিকছে। তো এটাকে দেখতে হবে যে কী কারণে হচ্ছে, মানে এই যে আমাদের যে উপকারী পতঙ্গ রয়েছে তাদের সংখ্যা যথেষ্ট আছে তো জমিতে, কারণ আমরা এই যে যথেচ্ছভাবে রাসায়নিক বিষ ব্যবহার করছি, এতে দেখা যাচ্ছে যে এই যে মৌমাছি, প্রজাপতি, এদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ফলে পরাগ সংযোগ ঠিকঠাক না হলে ফল ঠিকভাবে হবে না। এটা তখন মানে নিজে হাতে করে আর কি পরাগ সংযোগটা করিয়ে নিতে হবে। ইলামবাজার ব্লকের শ্রীচন্দ্রপুর গ্রামের নামটি চমৎকার, চারপাশও কিন্তু ততটাই সুন্দর। এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে আজকে আমরা কৃষি আলোচনার আসর নিয়ে বসেছিলাম। আমাদের সঙ্গে ছিলেন এই অঞ্চলের বেশ কয়েকজন কৃষক বন্ধু, তাছাড়াও কৃষি বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডক্টর নন্দিতা ভট্টাচার্য। প্রথমেই ধন্যবাদ ডক্টর ভট্টাচার্যকে, যে কৃষক বন্ধুদের নানান জিজ্ঞাসার চমৎকার সমাধান বাতলে দিয়েছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সমস্ত কৃষক বন্ধুদের যারা তাদের কৃষি সংক্রান্ত নানান কথা আমাদের সামনে মেলে ধরলেন। কিন্তু যে কোনো একটা কৃষি আলোচনার আসরে সব কথা জানা হয়ে ওঠে না। আজ অনেকটাই জানা হলো, আবার অনেকটা বাকিও থাকলো। সেই বাকি কথা নিয়ে আমরা হয়তো আবার অন্য কোনো কৃষি আলোচনার আসরে হাজির থাকবো আপনাদের সামনে। আজকের মতন এটুকু। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, সূচক 731235।